হঠাৎ করেই যেন মোড়টা ঘুরে গেল। ওই যে ছোট কাকার একটা ছোট্ট কথা, যে এখানকার একটা স্কুল, সেই স্কুল তৈরি করেছিলেন এখানকার পারিবারিক একজন, কিন্তু তার নাম কিন্তু থাকলো না। নাম দেওয়ার প্রয়োজনীয়তা ছিল না, ছিল একটা মহৎ উদ্দেশ্য, এই গ্রামে একটা স্কুল হোক, এখানকার ছোট ছোট ছেলে মেয়েরা তারা লেখাপড়া শিখুক, এই গ্রাম শিক্ষার আলো দেখুক, একটা মহৎ চাওয়া। আবার একই সাথে ঘুরে এলো আমাদের পেছনে ফিরে দেখা, পেছনে ফিরে একটা দশক, একটা সময় অনেক কিছু আমাদের শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, জানিয়ে দেয় এবং দিক নির্দেশ দেখাতে চায়। যুদ্ধ প্রসঙ্গ উঠল, আমাদের আজকে শেষ একটা নাটক আছে বীজ বলে, যে বীজ নাটকের লেখক বাদল সরকার। তিনি লেখাপড়া সূত্রে একবার বিলেতে গিয়েছিলেন। একজন বাঙালি মানুষ একা দূর দেশে লেখাপড়া শিখছেন এবং ভিন্ন ভাষা, ফলে সবার সাথে খুব সহজে আলাপ আলোচনা হয় না, একার মতোই থাকেন। কিন্তু তবুও তো পাশে টেবিলে কিংবা ক্লাসরুমে যে বন্ধুটা বসে, কখনো কথার ছলে জেনে নিতে ইচ্ছে হয় তার বাড়িতে কে আছে, অন্যরা কি করে। কিন্তু অদ্ভুত সেই বাড়ির ছবিগুলো, সেই বাড়িতে অনেকে অনুপস্থিত, তারা নেই, তারা কোথায় গেলেন। তার কিছুদিন আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিটে গেছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এইরকম সাধারণ মানুষ যারা প্রত্যেকদিন তাদের জীবন বাঁচানোর জন্য অফিসে পৌঁছান, স্কুলে পৌঁছান, কলেজে পৌঁছান, সেই বাড়িগুলো থেকে সেই মানুষগুলো, সাধারণ মানুষ যারা ভবিষ্যতে স্বপ্ন দেখেছিলেন, তারা যুদ্ধে হারিয়ে গেছেন। তারা অতীত হয়ে শুধু এই বাড়ির দেওয়ালগুলোতে রয়ে গেছেন তাদের প্রিয়জনদের কাছে। সারা পৃথিবী জানে কি উত্তাল একটা যুদ্ধ গেছে, কত মানুষ মারা গেছেন, কত রক্তক্ষয় ঘটেছে, শুধু স্মৃতি রয়ে গেছে। যারা লিখতে জানেন তারা কলম দিয়ে লিখেছেন, যারা ছবি তুলতে জানেন সেই ছবি আমরা দেখেছি, এখনো আমরা দেখি এবং আমরা শিউরে উঠি কি ভয়ঙ্কর যুদ্ধ গেছে। যুদ্ধ দেখে দেখে মানুষ ক্লান্ত, স্বজন হারানোর দুঃখে ক্লান্ত। সেই সময় ইউজিন স্মিথ একজন ফটোগ্রাফার, তিনি পেলেন একটি অ্যাসাইনমেন্ট পেলেন, যে অ্যাসাইনমেন্ট তাকে বলছে জীবনের সন্ধান দাও। একটা খবরের কাগজের কোম্পানি, তারা বলছেন জীবনের সন্ধান দাও, এত মৃত্যু, এত রক্ত আর দেখা যাচ্ছে না, মানুষ নিতে পারছেন না, পকেটে পয়সা নেই, খাবার নেই, শিক্ষা নেই, রাস্তায় ভিখিরির মতো ঘুরে বেড়াতে হচ্ছে, তাদের আগামী প্রজন্মকে এটা চোখে দেখা যাচ্ছে না। তিনি একটা ক্যামেরা নিয়ে নেমে পড়লেন, খুঁজলেন ফ্রান্সের একটা ছোট্ট গ্রাম, একজন ডাক্তার, একজন, 7টা গ্রাম, মা গর্ভবতী হচ্ছে, কিংবা কেউ বয়সকালীন বিভিন্ন রোগে আক্রান্ত, কিংবা খনিতে আক্রান্ত, প্রত্যেকটা মানুষের তিনি চিকিৎসা দিচ্ছেন, জীবনের সন্ধান দিচ্ছেন। সেই মানুষটি হয়তো মারা যাচ্ছেন, তার শেষ যে চোখের পাতাটা সেই ডাক্তার চোখ বন্ধ করে দিচ্ছেন, তারও সন্তান আছে, স্ত্রী আছে, কিন্তু তিনি একজন ডাক্তার, এই 7টা গ্রামের একজন ডাক্তার, যে ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখতে চায় জীবন দিয়ে। শুধু মৃত্যু নয়, শুধু যন্ত্রণা নয়, শুধু খেদ নয়, আক্ষেপ নয়, বিলাপ নয়, ইউজিন স্মিথ ধরে আনলেন জীবনের কথা, সেই জীবনের কথা যে মানুষগুলো টিকে থাকবে। সারা পৃথিবীর মানুষ দেখলেন এত হতাশার মধ্যে একজন ডাক্তার কিন্তু বাঁচিয়ে রাখতে পারেন, তার কিচ্ছু নেই, একটা স্ট্রেচার বওয়ার মতো হয়তো 4টে লোকও নেই, সেই ডাক্তার স্ট্রেচার বইছেন, এত অসম্ভব কাজের চাপ, তার বাড়ি ফেরার সময় নেই, সেই স্ট্রেচারের মধ্যে সে উল্টে পাল্টে কোনো রকম ভাবে একটু বিশ্রাম নিয়ে নিয়েছেন। আসলে একজন ডাক্তার, একজন শিক্ষক একটা সমাজকে তৈরি করে। আমরা যখন হতাশ হয়ে পড়ি, আমরা একটু আগে আমাদের যে এক্সিবিশন চলছিল, আপনারা দেখেছেন আমাদের এক্সিবিশনে একটা একটা মৃত্যু, একটা ডাক্তারের হত্যা, একটা ঘটনা, একটা শহর, গ্রাম, অনেকটা দূরত্ব, সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে রাস্তায় নেমে পড়েছিল। আমরা রাস্তায় হেঁটেছিলাম, আমরা আওয়াজ তুলেছিলাম, আমরা সেখানে ছেলে মেয়ের বিভাজন করিনি, কিংবা তৃতীয় লিঙ্গরও বিভাজন করিনি, অনেকগুলো বিষয় আমাদের চোখের সামনে চলে এসেছিল। আমরা স্বাধীনতা চেয়েছিলাম,
উচ্চারণ করেছিলাম স্বাধীনতা, কিন্তু কেন, কিসের স্বাধীনতা, তারপরে হয়তো আমরা খুব তলিয়ে ভাবলে আমরা হয়তো ভাবছি কেন স্বাধীনতার কথা বলছি। আমরা তো স্বাধীন দেশ, আমরা ভোট দিই, আক্ষেপ করি, বিলাপ করি, ঘরে জর্জরিত হই, কিন্তু আবার আমরা সেই জীবনটাই ধারণ করি। এই জীবনটা কিভাবে চালাবো, এই দেশটা কিরকম ভাবে চলবে, এর উপকার কে হবে, এ সবই আসলে আমরাই ঠিক করতে পারি। ওই যে একটি মৃত্যু, একটি অকাল মৃত্যু আমাদেরই বয়সী, এই শহরেরই ছিলেন, সে নাড়িয়ে দিয়েছিলেন। ওই স্ফুলিঙ্গটা আমাদের কোথাও নাড়িয়ে দেয়। আসলে এই প্রত্যেকেই আমরা এই সময়ের মধ্যে দিয়ে চলেছি, এই সময়ের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। নতুন করে কিছু বলার কিছু নেই, কিন্তু এই সময়গুলো যাতে হারিয়ে না যায়। একটা ছোট গল্প দিয়ে শেষ করি। আসলে আমার গল্প খুব ভালো লাগে। আমি তখন খুব ছোট, চীন দেশের একটা গল্প। একটা পাখি, ভারী চমৎকার দেখতে থাকে, ভারী সুন্দর গান একটা খাঁচায় থাকে, সোনার খাঁচা, এবং রাজা প্রচন্ড পছন্দের, নিজে হাতে তাকে দানা খাইয়ে দেন, এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাছাই করা আনা দানা। কিন্তু পাখিটার এই দানাটাও মুখে কোনো স্বাদ আনে না, শুধু জানে যে তার প্রভু তাকে খাওয়াতে চায়, এবং তাকে খেতে দেখলে সেই প্রভু খুব আনন্দ পায়। তার জন্যই হয়তো তাকে অভ্যেসে খেতে হয়, খেয়ে ঘুমাতে হয়, ঘুমিয়ে গান করতে হয়, এবং আবারও ঘুমাতে হয়। এইভাবে তার দিন যায়। কোনো একদিন হয়তো রাজার খুব তাড়া ছিল, ভীষণ তাড়া ছিল, দরজাটা বন্ধ করতে পারেননি, তাড়াহুড়ো বেরিয়ে গিয়েছিলেন। পাখিটা দেখলো দরজাটা খোলা, আশপাশে কেউ নেই। খুব ভয়ে এক পা বাইরে পা বাড়ালো, দ্বিতীয়টাও বাইরের দিকে পাটা রাখলো। উঠতে পারে না, পারে কি পারে না সেই নিয়ে খুব যে তার আত্মবিশ্বাস আছে তাও কিন্তু নয়। একবার ডানাটা ঝাপটালো, দেখলো উঠতে পারে, এবং বেশ জোরের সাথে উঠতে পারে। সে উড়ে গেল, অনেক দূর সে উড়ে গেল, এত জোরে উড়লো যে সে একটা শহরের কাঠামোয় গিয়ে পৌঁছালো। সেই শহরে কালো রাস্তা, সেই কালো রাস্তার উপর দিয়ে গাড়ি চলেছে, ঘোড়ায় টানা গাড়ি, অনেকটা পুরনো দিনের গল্প, রাজরাজাদের গল্প। সে আরেকটু উড়ে গেল এবং ভাবলো লোকগুলো তো বেশ ভালোই, সুস্থ স্বাভাবিক, পা আছে, কিন্তু একজন টানছে কেন, হাঁটতে পারে তো, পা আছে তো। আবার উড়ে গেল, দেখছে একজন গান গাইছে, তার খুব আনন্দ হলো। এত খারাপের মধ্যেও দেশটাতে কেউ গান গায়, তার মানে আনন্দ আছে, স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে। সে কান নিশে দাঁড়িয়ে অনেকক্ষণ গান শুনলো। তারপর তার ভারী ইচ্ছে করলো যে সেই মেয়েটি অত চমৎকার গান গাইছে, একবার তাকে দেখে। সে জানলার কাছে গেল, কাঁচের জানলার ফাঁক দিয়ে সে দেখতে পেল একটি মেয়ে গান গাইছে। তার মুখের উপরে আলো আধারি, ঠিক যে এখন আপনারা বসে আছেন, কিছুটা আলো কিছুটা অন্ধকার, ওই রকম। তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার গলার শিরা ফুলে উঠেছে। সে আর গান গাইতে পারছে না, কিন্তু বেঁচে থাকার জন্য ওই রেস্তটুকু, ওই পয়সাটুকু তার দরকার। তাই গানটা তার মনের আনন্দে গাওয়া নয়, বাধ্যবাধকতা। সে বুঝে গেল যে স্বাধীনতা, পরাধীনতা, গান যাই থাকুক না কেন, মানুষ যদি স্বাধীন না হয় তাহলে সে গান, নাচ, আনন্দ উৎসব, মিলন উৎসব সব বৃথা যায়। ধন্যবাদ। বন্ধুদের ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তাই ওদের আমি ধন্যবাদ দেব না। সন্দীপদাকে একটু ডেকে নেব। আমাদের সঙ্গে আছেন শ্রীরামপুর সফরের পরিচালক সুমন মুখোপাধ্যায়। আর সন্দীপদার কোয়েলের জন্য একটা ছোট্ট উপহার আছে। আমি সুমনদাকে অনুরোধ করব ওদের হাতে সেই উপহারটা তুলে দিতে। যা